ইরানে হামলার হুমকি দিয়ে ফের সুর বদল ডোনাল্ড ট্রাম্পের। আলোচনায় গুরুত্বপূর্ণ অগ্রগতির দাবি, চূড়ান্ত সমঝোতা এখনো হয়নি বলছে তেহরান। যুদ্ধবিরতির মধ্যেও লেবাননের হাসপাতালে ইসরায়েলি হামলা, স্বাস্থ্যকর্মী সহ নিহত 6, আহত 17। ড্রোন ভূপাতিতের দাবি হিজবুল্লাহর, জাতিসংঘের গভীর উদ্বেগ। এবং যুদ্ধ সহিংসতায় বিশ্বের প্রতি 70 জনে একজন জোরপূর্বক বাস্তুচ্যুত। ইউএনএইচসিআর এর প্রতিবেদন, মোট শরণার্থীর প্রায় 72%ই 60টি দেশে। জমকালো উদ্বোধনের পর মাঠে গড়ালো ফিফা বিশ্বকাপ। প্রথম ম্যাচে সাউথ আফ্রিকাকে 2-0 গোলে হারালো স্বাগতিক মেক্সিকো। দেশেও গ্রেটেস্ট শো অন আর্থের উত্তাপ। ইরানে হামলা থেকে সরে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আলোচনায় গুরুত্বপূর্ণ অগ্রগতির দাবি করে পরিকল্পিত বিমান হামলা স্থগিতের ঘোষণা দেন তিনি। তবে তেহরান বলছে কোনো চূড়ান্ত সমঝোতা এখনো হয়নি। অন্যদিকে ইসরায়েলের দাবি, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধ সহ পারমাণবিক অবকাঠামো সীমিত করার বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প। দুই পক্ষের পরস্পর বিরোধী বক্তব্যে সম্ভাব্য চুক্তি ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ইরানে বড় ধরনের হামলার হুমকি দিয়ে কয়েক ঘন্টার ব্যবধানে সুর বদলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ইরানে বিমান হামলা ও বোমা হামলার পরিকল্পনা বাতিলের কথা জানান ট্রাম্প। কারণ হিসেবে চলমান আলোচনায় অগ্রগতির বিষয়টি সামনে আনেন। তবে চুক্তি চূড়ান্ত না হওয়া পর্যন্ত নৌ অবরোধ পুরোপুরি বহাল থাকবে বলেও পোস্টে উল্লেখ করেন তিনি। পোস্টে চুক্তি স্বাক্ষরের সময় ও স্থান শিগগিরই জানানো হবে বলেও উল্লেখ করা হয়। এর আগে রাতেই ইরানে খুব বড় আকারের হামলা চালানোর হুঁশিয়ারি দেন ট্রাম্প। দেশটির খার্ক দ্বীপ সহ গুরুত্বপূর্ণ তেল স্থাপনা দখলের কথাও জানান তিনি। এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই জানিয়েছেন, সম্ভাব্য চুক্তি নিয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্তে আসেনি তেহরান। খসড়া চুক্তির বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছালে সরকার আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেবে বলেও জানান বাঘেই। একই সঙ্গে প্রস্তাবিত চুক্তির অনেক অংশেই ইরান সম্মতি দিলেও যুক্তরাষ্ট্র বারবার তাদের অবস্থান পরিবর্তন করেছে বলে দাবি করেন তিনি। চুক্তির ক্ষেত্রে তেহরান এখনও তাদের মৌলিক অবস্থানে অনড় রয়েছে বলে স্পষ্ট বার্তা দেন বাঘেই। তবে ইসরায়েল বলছে ভিন্ন কথা। দেশটির প্রধানমন্ত্রীর দপ্তর জানিয়েছে, সম্ভাব্য ইরান যুক্তরাষ্ট্র সমঝোতা নিয়ে ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপ করেছেন, যেখানে আলোচ্য সমঝোতায় ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম সরানো, পারমাণবিক স্থাপনা ভেঙে দেয়া, ক্ষেপণাস্ত্র উৎপাদন সীমিত করা এবং আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোকে সমর্থন বন্ধের বিষয়ে ট্রাম্প আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছে তারা। যুক্তরাষ্ট্র ও ইরানকে যুদ্ধবিরতি মেনে চলার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি সতর্ক করে বলেন, নতুন করে হামলা পাল্টা হামলা শুরু হলে সংঘাত আবারও পুরো অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে, যার প্রভাব পড়বে বিশ্বজুড়েই। একটি শান্তিপূর্ণ, বিস্তৃত ও দীর্ঘস্থায়ী সমঝোতার মাধ্যমে সংকট সমাধানে দুই পক্ষকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। ওমান উপসাগরে একটি ট্যাঙ্কারে মার্কিন হামলায় অন্তত 3 ভারতীয় নাবিক নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার এই হামলা চালানো হয় বলে নিশ্চিত করে মার্কিন সেন্টকম। তাদের দাবি, জাহাজটি ইরানি বন্দরের উপর আরোপিত অবরোধ অমান্য করেছিল। এরপর গাইডেড বোমা ব্যবহার করে ট্যাঙ্কারটির ইঞ্জিন রুমে আঘাত হানা হয়। নিহতদের পরিচয় নিশ্চিত করে ভারতের শিপিং মন্ত্রণালয় জানায়, এই ঘটনায় মোট 24 জন ভারতীয় ক্রুর মধ্যে 21 জনকে উদ্ধার করা হয়েছে। নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে বলেও জানানো হয়। এই ঘটনায় যুক্তরাষ্ট্রের কাছে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। যুদ্ধ, সহিংসতা আর নিপীড়নের কারণে এখনো ঘরছাড়া বিশ্বের প্রায় 11 কোটি 80 লাখ মানুষ, অর্থাৎ পৃথিবীর প্রতি 70 জনে একজন জোরপূর্বক বাস্তুচ্যুত। জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর এর প্রতিবেদন বলছে, বিশ্বের মোট শরণার্থীর প্রায় 72% মাত্র 60টি দেশের। এদিকে এক দশকের মধ্যে প্রথমবার কিছুটা কমেছে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা। তবে বৈশ্বিক সংকট এখনো গভীর এবং অনিশ্চিত বলে সতর্ক করেছে সংস্থাটি। মধ্যপ্রাচ্য থেকে দক্ষিণ এশিয়া কিংবা লাতিন আমেরিকা, নানা সংঘাতে জড়িয়ে বিভিন্ন দেশ, যার মূল্য চুকাতে হয় বেসামরিক নাগরিকদের। প্রাণহানির পাশাপাশি প্রতিনিয়ত ঘর ছাড়তে বাধ্য হন তারা। জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর এর সবশেষ প্রতিবেদনে বলা হয়েছে, 2025 সালের তুলনায় বিশ্বে জোরপূর্বক বাস্তুচ্যুত মানুষের সংখ্যা প্রায় 4% কমলেও এখনো 11 কোটি 78 লাখ মানুষ নিজ বাড়িঘর থেকে বিচ্ছিন্ন। এর মধ্যে প্রায় 6 কোটি 86 লাখ মানুষ নিজ দেশের ভেতরেই বাস্তুচ্যুত। এছাড়া প্রায় 2 কোটি 85 লাখ শরণার্থী, 90 লাখ আশ্রয় প্রার্থী এবং 60 লাখ ফিলিস্তিনি শরণার্থী আন্তর্জাতিক সহায়তার উপর নির্ভরশীল। বিশ্বের মোট শরণার্থীর প্রায় 72% মাত্র 7টি দেশের। তালিকার শীর্ষে রয়েছে ভেনেজুয়েলা, ফিলিস্তিন, ইউক্রেন, সিরিয়া, আফগানিস্তান, সুদান ও দক্ষিণ সুদান। গাজায় ইসরায়েলের সামরিক অভিযান, ইউক্রেনের যুদ্ধ, সুদানের গৃহযুদ্ধ এবং আফগানিস্তানের দীর্ঘস্থায়ী সংকট কোটি কোটি মানুষকে নিজ ভূমি ছেড়ে পালাতে বাধ্য করেছে। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরান সংঘাতও নতুন বাস্তুচ্যুতির সংকট তৈরি করেছে।
অন্যদিকে বিশ্বের সবচেয়ে বেশি শরণার্থী আশ্রয় দিয়েছে কলম্বিয়া, জার্মানি, তুরস্ক, উগান্ডা, ইরান, চাঁদ ও পাকিস্তান। ইউএনএইচসিআর বলছে আন্তর্জাতিক সুরক্ষার প্রয়োজন এমন মানুষের প্রায় 65% নিজ দেশের প্রতিবেশী রাষ্ট্রে আশ্রয় নিয়েছে। ইরান ও পাকিস্তানে অধিকাংশ শরণার্থী আফগান, তুরস্কে সিরীয় এবং কলম্বিয়ায় ভেনেজুয়েলার শরণার্থীদের বেশি দেখা যায়। বাংলাদেশেও 10 লাখের বেশি রোহিঙ্গা অবস্থান করছে। প্রতিবেদনে একটি ইতিবাচক দিকও উঠে এসেছে। 2025 সালে প্রায় 1,47,00,000 মানুষ নিজ বাড়িতে ফিরেছেন। জাতিসংঘের মতে ইতিহাসের সবচেয়ে বড় প্রত্যাবর্তনের ঘটনা এটি। কঙ্গো, সুদান, সিরিয়া, আফগানিস্তান, ইউক্রেনে সবচেয়ে বেশি মানুষ ফিরে গেছেন। যদিও সংস্থাটি সতর্ক করে বলছে অনেকে এখনো সহিংসতা ও অস্থিতিশীলতার মধ্যে ফিরতে বাধ্য হচ্ছেন। এতে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা সাময়িকভাবে কমলেও বৈশ্বিক সংকট এখনো গভীর এবং অনিশ্চিত। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি চিকিৎসা সরঞ্জাম গুদামে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার রাজ্যের উত্তরাঞ্চলে এই ঘটনার পর পুরো আকাশে কালো ধোঁয়া ছড়িয়ে পড়তে দেখা যায়। স্থানীয় কর্মকর্তারা জানান শক্তিশালী বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আশেপাশের এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়ে পুরো শিল্পাঞ্চলে সতর্কতা জারি করা হয়েছে। কর্তৃপক্ষ বলছে ফায়ার হাইড্রেন্টে পানির চাপ কম থাকায় আগুন নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়ে। তবে শহরের পানির ব্যবস্থায় কোনো সমস্যা ছিল না বলে প্রাথমিকভাবে নিশ্চিত করা হয়েছে। ওই এলাকায় অ্যামাজন, হোম ডিপো ও ফেডেক্সের মতো বড় বড় লজিস্টিক্স সেন্টারও রয়েছে। চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় গুয়াংসি অঞ্চলে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় 7 জন নিহত ও 17 জন আহত হয়েছে। বৃহস্পতিবার ভোরে এই ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে বিস্ফোরণের ভিডিওতে দেখা যায় বিস্ফোরণের পর পুরো এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। রয়টার্স জানিয়েছে রাস্তাঘাটের নকশা, ছাদ ও জানালার গঠন মিলিয়ে ঘটনাস্থলের অবস্থান নিশ্চিত করা হয়েছে। স্থানীয় পুলিশ নিশ্চিত করেছে সিংআন কাউন্টির লিংসিয়াং রোডে এই বিস্ফোরণ ঘটে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে ঘটনার কারণ অনুসন্ধান চলছে, তবে প্রাথমিকভাবে গ্যাস পাইপলাইনের কোনো সমস্যা ছিল না বলে ধারণা করা হচ্ছে। সুদানের মধ্যাঞ্চলীয় শহর এল ওবাইদে ভয়াবহ ড্রোন হামলায় 23 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে অন্তত 19 জন। স্থানীয় কর্তৃপক্ষ একটি মানবাধিকার সংগঠন জানায় স্থানীয় সময় বৃহস্পতিবার রাতভর দক্ষিণ কর্দোফান অঞ্চলের গুরুত্বপূর্ণ এলাকায় এসব হামলা চালানো হয়। লক্ষ্যবস্তু করা হয় আবাসিক এলাকা, একটি জানাজা অনুষ্ঠান, খাদ্যবাহী ট্রাক এবং সেনা অবস্থানের কাছাকাছি এলাকাও। এই হামলার জন্য আধা সামরিক বাহিনী আরএসএফকে দায়ী করেছে স্থানীয় মানবাধিকার সংগঠন ইমার্জেন্সি লয়ার্স, তবে এখনো কোনো পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে দায় স্বীকার করেনি। 15 বছর ভারতের পশ্চিমবঙ্গের মসনদে থাকার পর সম্প্রতি ক্ষমতা হারিয়েছে তৃণমূল কংগ্রেস। এর মধ্যে দলের ভেতরে শুরু হয়েছে বিদ্রোহ। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন অনেকে। পশ্চিমবঙ্গের রাজনীতিতে সবচেয়ে বড় প্রশ্ন এখন তৃণমূলকে আবারও ফিরবে নাকি মমতার হাতে গড়া দল চোখের সামনেই ধীরে ধীরে ভেঙে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় কোনো সাধারণ আঞ্চলিক নেত্রী নন। 2011 সালে তিনি 34 বছরের কমিউনিস্ট শাসনের অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসেন। যা ছিল পশ্চিমবঙ্গের রাজনীতিতে এক ঐতিহাসিক পরিবর্তন। এরপর টানা 15 বছর রাজ্য শাসন করে তৃণমূল কংগ্রেসকে ভারতের অন্যতম সফল দলে পরিণত করেন তিনি। আদিবাসীরা ধামসামাদল থেকে শুরু করে শিক্ষাশ্রী পান কি পান না। কিন্তু এবারের বিধানসভা নির্বাচনে বিজেপির কাছে হেরে যায় তৃণমূল কংগ্রেস। দলটি প্রায় 2,60,00,000 ভোট পায়। মোট ভোটের প্রায় 40% ধরে রেখেছেন তিনি। বিধানসভায় এখনো তৃণমূলের 80 জন সদস্য রয়েছেন। স্বাভাবিক পরিস্থিতিতে এমন ফলাফলের পর দলের পুনর্গঠনের মন দেওয়ার কথা ছিল মমতার দলের, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে উল্টো চিত্র। তৃণমূলের 60 জন বিধায়ক এরই মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। বিধানসভার বিরোধী দলনেতা হিসেবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বেছে নিয়েছেন তারা। লোকসভাতেও ভাঙন স্পষ্ট। 29 জন সংসদ সদস্যের মধ্যে 20 জন মমতার দল ছেড়ে আলাদা বসার জন্য স্পিকার ওম বিড়লার কার্যালয়ে আবেদন করেছেন। কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে এই পার্লামেন্ট সদস্যরা বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটকে সমর্থন দেবেন বলেও ঘোষণা দিয়েছেন। এরই মধ্যে রাজ্যসভার বর্ষিয়ান সদস্য সুখেন্দু শেখর রায়, কোয়েল মল্লিক সহ 3 জন সংসদ সদস্য তাদের পদ থেকে ইস্তফা দিয়ে তৃণমূল কংগ্রেস থেকে সরে দাঁড়িয়েছেন। সব মিলিয়ে মমতার হাতে গড়া দলের নিয়ন্ত্রণ এখন প্রশ্নের মুখে। বর্ণিল আয়োজনে পর্দা উঠল ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপের। মেক্সিকো সিটির এজটেকা স্টেডিয়ামে পুরো বিশ্বের সামনে নিজেদের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরল আয়োজক মেক্সিকো। দাই দাই গানে পুরো স্টেডিয়ামে থাকা 87,000 দর্শককে সুরের মূর্ছনায় ভাসান জনপ্রিয় পপ গায়িকা শাকিরা। বিশ্বখ্যাত শিল্পীদের পাশাপাশি পারফর্ম করেছেন মেক্সিকোর স্থানীয় শিল্পীরাও।
মায়া সভ্যতার মাঝ থেকে পুরো বিশ্বকে দ্য গ্রেটেস্ট শো অন আর্থে স্বাগত জানালো আয়োজক মেক্সিকো। বিখ্যাত আজতেকা স্টেডিয়াম সাক্ষী হলো আরো একটা উদ্বোধনী অনুষ্ঠানের। 1970 ও 86 দুই বিশ্বকাপের পর 2026 বর্ণিল আয়োজনে কয়েক হাজার বছরের পুরনো সভ্যতায় নিয়ে গেল গ্যালারিতে থাকা 87,000 দর্শককে। ছিল মায়া সভ্যতার ইতিহাস, সমাজ ব্যবস্থা, উৎসব ও জীবনধারা। মেক্সিকো পুরো বিশ্বের সামনে তুলে ধরলো নিজেদের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি। প্রথম ধাপের চোখ ধাঁধানো 15 মিনিটের আয়োজনের মূল আকর্ষণ কলম্বিয়ান গায়িকা শাকিরা। ঐতিহ্যবাহী মারিয়াচি সঙ্গীতের সুরে সুরে তুলে ধরা হয় মেক্সিকোর ইতিহাস, আদিবাসী ও লোকজ সংস্কৃতি। গোটা স্টেডিয়ামকে পরিণত করা হয় জীবন্ত শিল্পকর্মে। তবে শুরুটা করেন মেক্সিকান পপ রক ব্যান্ড মানার। এরপরে আসেন ভেনেজুয়েলার জাস্টিন বিবার খ্যাত গায়ক ও গীতিকার ড্যানি ওশান। বিশ্বখ্যাত শিল্পীদের পাশাপাশি পারফর্ম করেছেন মেক্সিকোর স্থানীয় শিল্পীরাও। জো বালভিন বেলিন্দার গানের পরে আসে কাঙ্ক্ষিত সেই মুহূর্ত। 2010-এ সাউথ আফ্রিকা বিশ্বকাপের ওয়াকা ওয়াকা গানের পর আবারও বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে শাকিরা। তার সঙ্গে পারফর্ম করেন নাইজেরিয়ার বার্না বয়। বিশ্বকাপের অফিসিয়াল থিম সং দাই দাই লেটস গো সুরে পুরো হ্যান্ড অফ গড খ্যাত অ্যাজতেকা স্টেডিয়াম মাতিয়ে তুলেন এই গায়িকা। তার সঙ্গে গলা মেলায় স্টেডিয়ামে থাকা 87,000 দর্শক। শাকিরাকে দিয়ে শেষ হয় প্রথম পর্বের সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া আরও একটি থিম সং বিএনের যৌথ পারফরমেন্স করেন আন্দ্রেয়া বোচেলি, ডেভিড গুইটা, মেগান থ্রি স্টেলিয়ান ও এজে। এরপরে মাঠে আসেন উদ্বোধনী ম্যাচের দুই দলের খেলোয়াড়রা। তাদের ওয়ার্ম আপ শেষে শুরু হয় দ্বিতীয় পর্বের আনুষ্ঠানিকতা, যেখানে ফিফার শুভেচ্ছা বার্তা নিয়ে আসেন মেক্সিকান ও হলিউড তারকা বিশ্বকাপ অ্যাম্বাসেডর সালমা হায়েক। তিনি বিশ্বের কোটি কোটি ফুটবল ভক্তকে স্বাগত জানান ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপে। এরপরে মাঠে নিয়ে আসা হয় অংশগ্রহণকারী 48 দেশের পতাকা, যেখানে আয়োজিত হয় আরও একটি গান। সবশেষ সালমা হায়েকের সঙ্গে বিশ্বকাপের উদ্বোধন করেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। আতশবাজি ও নানা রঙের আলোর সমন্বয়ে আকাশ জুড়ে ফুটে উঠে বিশ্বকাপের প্রতীক। তাতেই শেষ হয় মেক্সিকো পর্বের উদ্বোধনী অনুষ্ঠান।